হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 4-এর কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর দিলাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। ক্লাস 7-এর হিস্ট্রি চ্যাপ্টার 4 অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্টে প্রশ্ন উত্তর, হাতে কলমের প্রশ্ন উত্তর পেয়ে যাবে, চ্যাপ্টার ডিসকাশন পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, ছোট প্রশ্ন পেয়ে যাবে। সব প্লেলিস্ট থেকে দেখে নাও। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ বাবরের জয়লাভের কারণ কী ছিল? তাহলে অ্যান্সার আমরা কী লিখবো? পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ লিখব 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণকারী তুর্কি বীর বাবরের সঙ্গে সুলতান ইব্রাহিম লোধির যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ বলে পরিচিত। ঠিক আছে, এই যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল কত না 12,000। অপরদিকে সুলতান ইব্রাহিম লোধির সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 1,00,000। ঠিক আছে, তার সত্ত্বেও এই যুদ্ধে বাবরই জয়লাভ করেছিল। ওকে, জয়লাভের কারণ দেখো, এই যুদ্ধের বাবরের জয়লাভের কারণ হিসাবে আমরা অনেকগুলো কারণ আছে, আমি শর্টে বলছি, দেন আমি ডিসকাশন করে দিচ্ছি। ওকে, সবার প্রথমে বলতে পারি বাবরের যে সৈন্য সংখ্যা ছিল সেটা কত ছিল না 12,000 ছিল। তিনি অনেক অল্প বয়সে কিন্তু সিংহাসনে বসেন এবং তিনি বহু যুদ্ধ করেছিলেন, সেজন্য যুদ্ধের একটা এক্সপিরিয়েন্স তার কাছে ছিল সবার প্রথমে। দ্বিতীয়, তিনি তার যুদ্ধে কি ব্যবহার করেছিলেন না বন্দুক আর কামান ব্যবহার করেছিল। ঠিক আছে, তৃতীয় আমরা কি বলতে পারি না বাবরের কাছে যে ঘোড়া মানে সৈন্যবাহিনী ছিল, যেটা আমরা অশ্বরোহী সৈন্যবাহিনী বলি, ঠিক আছে, বা যারা গোলাবাজি করে, গোলন্দাজবাজি যাদের আমরা বলি, তাদের কি ছিল না তারা কিন্তু অনেক যুদ্ধ যেহেতু পরিচালনা করেছিল, অনেক এক্সপিরিয়েন্স ছিল এবং তারা খুব সুন্দর করে যুদ্ধটা কিন্তু পরিচালনা করেছিল। এই সব কারণগুলো ছিল। যেমন তারা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কি করেছিল না রুমি পদ্ধতিকে ব্যবহার করেছিল। রুমি মানে কি, মানে সৈন্যদের সুরক্ষিত রাখার জন্য একটা প্রাচীর তৈরি করা, একটা কৃত্রিম, মানে অ্যাকচুয়াল প্রাচীর নয়, ওটা কি না কৃত্রিম প্রাচীর তৈরি করেছিল। তো এইভাবে তো আমরা আনসার কীভাবে লিখতে পারি, আমি যা শর্টে এই জন্য বলে দিলাম যাতে মাথায় তোমাদের থেকে যায় আনসারটা। কি লিখবো না বাবরের দক্ষতা, সবার প্রথম পয়েন্ট এখানে দেব তুর্কিবীর বাবর ছিলেন সমকালীন যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতি। তিনি মাত্র 12 বছর বয়সে ফারঘনা রাজ্যের সিংহাসনে বসেন এবং তিনি বহু যুদ্ধ জয়ের নায়ক ছিলেন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমরা কি দেব, বন্দুক ও কামানের ব্যবহার। এখানে দেব বাবর এই যুদ্ধে বন্দুক ও কামান ব্যবহার করেন। তার কামানের গোলার সামনে তীর, ধনুক, তরবারি, বল্লম নিয়ে সুলতানের বাহিনী অসহায় হয়ে পড়ে। ওকে, নেক্সট হচ্ছে উন্নত রণকৌশল। এখানে লিখব বাবর ক্ষিপ্ত গতিসম্পন্ন অশ্বরোহী বাহিনী এবং গোলন্দাজ বাহিনী মিলিত শক্তি নিয়ে যুদ্ধ পরিচালনা করতেন। তাছাড়া তিনি সৈন্যদের সুরক্ষিত রাখার জন্য কৃত্রিম প্রাচীর ব্যবহার করে কি করেন না যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, সর্বোপরি তার সেনাবাহিনী ছিল সুশৃঙ্খল এবং তাদের নিশানা ছিল অব্যর্থ। ঠিক আছে, মানে প্রপার ভাবে ট্রেন করেছিল সে তার টিমকে। লিখে দেবো কি না অশ্বরোহী বাহিনীর দক্ষতা। এখানে পয়েন্টে লিখব বাবরের অশ্বরোহী বাহিনী ছিল অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, তাই তারা ধীর গতি সম্পন্ন সুলতানি বাহিনীকে সহজেই পরাজিত করে। হয়ে গেল এই প্রশ্নের আনসারটা, এটা আমরা লিখব। পরের প্রশ্ন আমাদের হচ্ছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব, জাস্ট এ সেকেন্ড, উত্তরে কি লিখব, রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি সুলতানি সিংহাসনে আরোহণ করেছিল। ঠিক আছে, সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করে। ঐতিহাসিক নিজাম বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীর মধ্যে সর্বোত্তম। ঠিক আছে, মানে তার ভাইরা থাকা সত্ত্বেও কিন্তু তাকে তার বাবা সিংহাসনে বসিয়েছিল, তার মানে কতটা তার মধ্যে দক্ষতা ছিল। ওকে, এটা আমি অলরেডি তোমাদের বুঝিয়েছিলাম যখন চ্যাপ্টারটা ডিসকাশন করে দিয়েছিলাম। সিংহাসন লাভ, এই পয়েন্টে আমরা কি লিখব রাজিয়ার পিতা সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন। ঠিক আছে, কে করে গিয়েছিল না তার বাবা করে গিয়েছিল, ইলতুৎমিশ। ওকে, মনে থাকে জানো রাজিয়ার বাবার নাম। কিন্তু সুলতানের মৃত্যুর পর দিল্লির আমির আর ওমরাহরা রাজিয়ার ভাই রুকন উদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। এর 7 মাস পরে সেনাবাহিনী, অভিজাতদের একাংশ এবং দিল্লির সাধারণ মানুষের সমর্থন নিয়ে 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসন লাভ করেন।
ওকে, নেক্সট হচ্ছে কৃতিত্ব। মানে আমি বলেছিলাম যে আমির আর ওমরাহরা কি চেয়েছিল, আমির আর ওমরাহরা চাইনি কিন্তু যে রাজিয়া সুলতান সিংহাসনে বসুক বা সিংহাসন রাজা হয়ে সিংহাসন চালাক, কিন্তু সেই কারণেই সে তার ভাইকে না রুকনউদ্দিনকে কিন্তু বসিয়েছিল সিংহাসনে, কিন্তু সে প্রপারলি সিংহাসন চালাতে পারেনি। তার মাত্র 7 মাস পরেই মানে আমরা বলতে পারি রাজিয়াকে সিংহাসনে বসানো হয়। নেক্সট কৃতিত্বটা আমরা দেব শাসনকার্য, পরিচালনা, যুদ্ধবিদ্যা, প্রজাবাৎসল্য সব দিক থেকেই রাজিয়ার কৃতিত্বের পরিচয় দিয়েছিল। সিংহাসনে আরোহণের পর তিনি বদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কৃতিত্ব স্থাপন করেছিল। পরের পয়েন্টে আমরা কি দেখব, শাসনকার্য পরিচালনা ও শাসনকার্য নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি অমুসলমানদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল, এটা তার খুব ইম্পর্টেন্ট একটা কাজ। ওকে, নেক্সট তিনি পুরুষ পোশাক পরে দরবারে আসতেন, আমি ছবিটাও তোমাদের দেখিয়েছিলাম। ওকে, যুদ্ধক্ষেত্রে সৈন্যের পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতেন। তিনি 40 চক্রের ক্ষমতাও নিয়ন্ত্রণ করেন। পতনের কারণ হিসাবে আমরা কি দেবো, দেখো রাজিয়া যে মারা গিয়েছিল, তার ভাইয়ের হাতে, ঠিক আছে, তার ভাইয়ের নাম ছিল বাহারম শাহ কিন্তু তাকে মেরে ফেলেছিল। ওকে, এবার রাজিয়া কি করেছিল, রাজিয়া যেহেতু সকলকে, যেমন বললাম না যে জিজিয়া কর তুলে নিচ্ছে সে, ওকে, তো সবার জন্য সে যেহেতু ভাবছিল, এটা কিন্তু তুর্কিরা খুব একটা ভালো চোখে দেখেনি। তাদের মনে হয়েছিল রাজিয়া কি করছে না অতুর্কিদের বেশি গুরুত্ব দিচ্ছে, সেই জন্য তারা তাদের তার সম্বন্ধে কি করেছিল না একটা ষড়যন্ত্র করেছিল। ওকে, অভিজাতরা। ওকে, আর যখন ফাতিন্ডার যে শাসনকর্তা ছিল আলতুনিয়া যখন বিদ্রোহ ঘোষণা করেন, তখন তাকে কি করে, রাজিয়া সেই বিদ্রোহকে দমন করার চেষ্টা করে এবং যথারীতি তার কাছে পরাজিত হয় এবং বন্দী হয়। তখন কি করে না আলতুনিয়া তাকে বিয়ে করে। এবার বিয়ে করার পর দিল্লির দখলের জন্য যখন রাজিয়া অগ্রসর হয়, তখন তার ভাই তাকে মেরে ফেলে, ওকে, পথেই। তো আমরা এটাকে কি লিখবো, রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করতেন রাজিয়া অতুর্কিদের বেশি গুরুত্ব দিচ্ছে, তাই রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাতিন্ডার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক আছে, মানে যখন ওরা ষড়যন্ত্র করছে তখনই এই আলতুনিয়া কি করেছিল না বিদ্রোহ ঘোষণা করেছিল। রাজিয়া তার বিদ্রোহ দমন করতে এসে বন্দী হন। শেষ পর্যন্ত রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন, কিন্তু পথে তার ভাই বাহরম শাহের হাতে নিহত হন। ওকে, পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে কটা প্রশ্ন দিয়েছে সবগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, পড়তে হবে। পানিপথের প্রথম যুদ্ধ কি লিখবো, বর্তমান হরিয়ানা রাজ্যের অন্তর্গত পানিপথের প্রান্তরে 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণকারী তুর্কি বীর বাবরের সঙ্গে সুলতান ইব্রাহিম লোধির যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। কার সঙ্গে কার যুদ্ধ হলো এটা আমরা জেনে গেলাম। এই যুদ্ধে বাবর জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবরের ভারত আক্রমণের কারণ বা পানিপথের যুদ্ধের কারণ হিসেবে আমরা কি লিখতে পারি, কাবুলের সিংহাসন লাভের পর বাবর ভারত জয়ের পরিকল্পনা করে। এর কারণ হিসেবে আমরা কি লিখতে পারি, কারণ ভারতে তখন কি ছিল, প্রচুর সম্পত্তি ছিল, ঠিক আছে, ভারতের কি ছিল আর কি ছিল না, প্রচুর ছিল। ওকে, সব কিছু আমরা জানি যে ইংরেজরা লুট করে নিয়ে গেছিলো, এগুলো তো আমরা জানি। ওকে, তো যাই হোক, প্রচুর সম্পত্তি ছিল, সেই সম্পত্তির জন্য ভারতকে আক্রমণ করেছিল। দ্বিতীয় কি করেছিল, সেই সময় এশিয়ার মধ্যে একটা রাজনৈতিক একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল। ওকে, তো সেই সব কারণগুলোর জন্যেই কিন্তু সে তখন ভারতকে আক্রমণ করেছিল। তো যাই হোক, আমরা লিখবো কিভাবে, লিখবো ভারতের অতুল সম্পদ তাকে ভারত আক্রমণ করতে প্রলুব্ধ করে। নেক্সট, পূর্ববর্তী আক্রমণকারীদের সাফল্য, লিখবো পূর্ববর্তী ভারত আক্রমণকারীদের সাফল্যে বাবর উৎসাহিত হয়। নেক্সট মানে এর আগে যারা আক্রমণ করেছে তারা যেহেতু ভারতকে আক্রমণ করতে পেরেছে, জয়লাভ করতে পেরেছে, সেই জন্য সে তখন উৎসাহিত হয় যে আমিও পারবো, সেটাই। নেক্সট, ভারতীয়দের আমন্ত্রণ, এখানে লিখবো মধ্য এশিয়ার অস্থির রাজনৈতিক অবস্থা, কাবুলের উজবেক আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাবর ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
যুদ্ধ, এই পয়েন্টে লিখব বাবর 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000, অপরদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। এই অসম সৈন্যের যুদ্ধেও শেষ পর্যন্ত বাবর জয়লাভ করেছে। মানে দুজনের সমান সৈন্য ছিল না, তা সত্ত্বেও বাবরের কম সৈন্য থাকা সত্ত্বেও বাবর জয়লাভ করেছিল। নেক্সট লিখব গুরুত্ব, এই পয়েন্টে লিখব ভারতের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে ভারতের সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম সোপান রচিত হয়, মানে পথ প্রশস্ত হয় যাকে আমরা বলতে পারি। নেক্সট পরের প্রশ্ন, এটা আমরা পাঠ্য বইতে পাই। প্রশ্নটা হচ্ছে ইকতা কি, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে, স্টার করা আছে কিন্তু প্রশ্নটা। তো উত্তর আমরা কি লিখব? ইকতা পয়েন্ট করে লিখব দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লির সুলতানির প্রদেশগুলোকে কি বলা হতো? ইকতা বলা হতো। এক কথায় শর্ট কোয়েশ্চেন্সের অ্যান্সার। নেক্সট আমরা লিখব কি দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ। লিখব রাজ্যের শাসন পরিচালনা, এখানে লিখব ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি। ওকে, ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। সেনাবাহিনীর পালন, এখানে লিখব ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদাররা হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা, এখানে লিখব ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করত। তো আপাতত এই প্রশ্নগুলো পড়ো, নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব।